গোপালগঞ্জের চ্যালেঞ্জিং স্কুল যাত্রা কারারগাতি প্রাথমিকের শিক্ষার্থীদের পায়ে হেঁটেই পাড়ি দিতে হয় কোমর সমান পানি, বছরে 4 মাস দুর্ভোগ। কোনো সময় কাটা ঢুকে যায় পায়ে, আবার কেদার জন্য আবার পড়ে যেতে হয়। 300 মিটার জল পাড়াইয়ে আমাদের বাচ্চাদের একবার দিয়ে আসতে হয়, একবার নিয়ে আসতে হয়। ডাকাত আতঙ্কে ভোলার মনপুরা জেলেরা এক সপ্তাহে অন্তত 10 ট্রলারে হামলা, লুটপাট, মুক্তিপণ দিয়ে ছাড়া পাচ্ছেন অপহরণকারীরা। জালটানো অবস্থা আমার নৌকাত মাছ ছিল 3 কিলোস্টার, মাছগুলো লেগে গেছে। তারপরে টাকা চাইছে অনেক, তাতে বড় 2,000 টাকা, অল্প 30,000 টাকা দিছি। গত বছরের জুলাই জুড়েই উত্তাল ছিল কুমিল্লা। হামলা, গুলি চালিয়েও দমানো যায়নি আন্দোলন। 1 বছরেও পূরণ হয়নি নতুন দেশ বিনির্মাণের স্বপ্ন। যারা সত্যিকার অর্থে আন্দোলনটা মন থেকে দেশের জন্য করছে, তো ওরা টোটাল কোনো রাজনৈতিক, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের ছিল না। আন্দোলনটার সফলতার পরে এখান থেকে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের একটা বিষয় চলে আসলো। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। গোপালগঞ্জে প্রতিদিন চ্যালেঞ্জিং স্কুল যাত্রা কারারগাতি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পানি হেঁটে পাড়ি দিতে হয় কোমর সমান পানি। কেউ কেউ অভিভাবকদের পিঠে চড়ে পাড়ি দিচ্ছেন পানিপথ। মাত্র 3 মিটার সড়ক না থাকায় বছরে 4 মাস থাকে এমন দুর্ভোগ। এতে ব্যাহত স্কুলের পাঠদান। পিঠে ব্যাগ, গায়ে স্কুল ড্রেস, কারো সাথে আছে অভিভাবকও। গন্তব্য শিক্ষা প্রতিষ্ঠান, তবে যাত্রাপথ চ্যালেঞ্জিং। মাত্র 300 মিটার অংশে নেই সড়ক। বর্ষার সময় সেখানে জমে পানি, জলাবদ্ধতা থাকে অন্তত 4 মাস। তাই হাঁটু সমান কাদা পানি মারিয়ে যেতে হয় স্কুলে। ভিজতেও হয় কখনো কখনো। যাদের বয়স কম তারা বাবা মার পিঠে চড়ে পাড়ি দেন পানিপথ। কোনো সময় কাটা ঢুকে যায় পায়ে, আবার কেদার জন্য আবার পড়ে যেতে হয়। আর পুলিশ লাইন দিয়ে আসতে গেলে গাড়ি ঘোড়ার ভয় থাকে। রাস্তা দিয়ে আসতে গেলে অর্ধেক প্যান্ট ভিজে যায়, অর্ধেক প্যান্ট শুকিয়ে থাকে, পরে ওই প্যান্ট পরেই স্কুলে যেতে হয়। আসতে অনেক যে গর্ত হয়ে যায়, যে ওখান থেকে অনেক মানুষ আগে এগিয়ে যায় না, ওই গর্তের ভিতরে পা পড়ে আমাদের পা মাঝে মধ্যে ব্যথাও পাই। ওই জায়গায় ডোবা ছিল, ওই জায়গায় পড়ে গেছি, ভিজে গেছি, আমার ব্যাগ ভিজে গেছে, আমি আজকে স্কুলে যাবো না। এমনই চিত্র গোপালগঞ্জ পৌরসভার পরামানিক বাড়ি থেকে পোদ্দার বাড়ি পর্যন্ত। তার পাশেই কারারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুকনো রাস্তায় গেলে ঘুরতে হয় 2 কিলোমিটার পথ। তাই বাধ্য হয়ে এভাবেই প্রতিদিন স্কুলে যাওয়া আসা। 300 মিটার জল পাড়াইয়ে আমাদের বাচ্চাদের একবার দিয়ে আসতে হয়, একবার নিয়ে আসতে হয়। এই জল পাড়াইয়ে আমি লইয়ে যাই, জলে পাচার খায় না কি করে, এপার দিয়ে রাস্তা ঘুরে গেলে সেই অ্যাক্সিডেন্টের ভয় থাকে, অনেক সময় মায়েরা পাঠায় না। 19 সালে আমরা গ্রামের সবার আন্তরিক সহযোগিতায় আমরা এই 300 মিটার রাস্তা একটু মাটির রাস্তা দিয়েছিলাম। আমার ছেলেরা রাত 8টার সময় পড়তে যায়, মাজা জল জাফাই তারা যায়, আসে 10টার সময়। ওই অপেক্ষা করে থাকতে হয় যে কোন সময় তারা জল জাফাই আসে, বই খেতে ভিজে যায় নাকি রে। শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরাও। বিঘ্নিত হচ্ছে পাঠদান। তাই দাবি দ্রুত সড়ক নির্মাণের। স্কুলে ওই হাজিরাটা একটু কম হয় অন্য সময়ের থেকে তুলনায়। আর এলাকার লোকজন, আমার কমিটির লোকজন দিয়ে ওই দরখাস্ত করছে যে এইটা সমাধানের জন্য। বছরের পর বছর ধরে এমন অবস্থা থাকলেও এখন ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পরিষদ ওনাদের সাথে আলাপ করে যাতে 300 মিটার ওইটা ওই ছবিটা দিয়ে দেবেন স্টেশন, তারপর যদি পরিষদে তুলতে বললাম। প্রতিদিন পানিপথ পেরিয়ে অন্তত 76 শিক্ষার্থী স্কুলে আসা যাওয়া করে বলে জানিয়েছেন শিক্ষকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। শিক্ষার্থী শিক্ষকদের পদচারণায় চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট।
5 মাসেরও বেশি সময় পর আবারও মুখর ক্যাম্পাস। শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বিরত থাকার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষক সমিতিও। নবনিযুক্ত উপাচার্য বলছেন, ধীরে ধীরে বাকি সংকটগুলোও সমাধান করা হবে, তবে সেশন জটে পড়ার শঙ্কা ভাবিয়ে তুলছে শিক্ষার্থীদের। 5 মাসেরও বেশি সময় পর আবারও শিক্ষকদের পদচারণায় মুখর ক্যাম্পাস। প্রতীক্ষার অবসান শেষে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা, তবে দুশ্চিন্তা আছে সেশন জট নিয়ে। পাশাপাশি 37 শিক্ষার্থীর কারণ দর্শানোর নোটিশের বিষয়টিও ভাবিয়ে তুলছে তাদের। এখন এক্সাম শেষ হবে, দেন এই সেমিস্টার পরে যে সেমিস্টার শুরু হওয়ার কথা, যেটা জানুয়ারিতে, ওটা এখনো শুরু হয়নি আমাদের। মানে আমরা খুব বেশি পিছিয়ে আছি। বিসিএস যে টাইম ছিল ওটা চলে গেছে, তারপর আরও অনেকগুলো সার্কুলার ছিল যেগুলো আমরা লস করে ফেলেছি। ছাত্রদের দ্বারা যে ভুলগুলো হয়ে গেছে স্যারদের কাছে, সে ভুলগুলো যাতে স্যাররা আমাদের মাফ করে দিয়ে কাছে টেনে নেয়। দীর্ঘদিন ক্লাস না হওয়ায় কোনো বিভাগের পরীক্ষা আটকে আছে। শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার বিষয়ে চিন্তিত শিক্ষকরাও। পরীক্ষা তো যারা ছিল সেগুলো তো পিছিয়ে গেছে, তো সেই হিসাবে আমাদের এই লসটা কভার করার জন্য আমরা এখন প্ল্যান করতে পারি। সহিংসতায় জড়িত ও শিক্ষকদের লাঞ্ছিতকারীদের শাস্তির দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষক সমিতি। তবে বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসেছেন তারাও। যেহেতু বর্তমান ভাইস চ্যান্সেলর কাজ করেছেন, ইনি বলেছেন সব চাপের ঊর্ধ্বে থেকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেলানোর চেষ্টা করবেন এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবেন। সো আমরা শিক্ষকরা ওনার কথায় আশ্বস্ত হয়েছেন বলেই এই দাবিটা এইভাবে তলার আর প্রসঙ্গ থাকছে না, 3 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। যোগদানের 5 দিনের মাথাতেই ক্লাস শুরুর সিদ্ধান্ত নেন নবনিযুক্ত উপাচার্য। আশ্বাস দেন পর্যায়ক্রমে সব সংকটই সমাধান করা হবে। শিক্ষকরা ছাত্ররা তাদের তাদের আন্দোলন থেকে সরে আসছে, তাদের দাবিটা আপাতত এক জায়গায় সরে আসছে যে ক্লাস এবং তদন্ত একই সাথে চলবে। আমরা ক্লাস শুরু করেছি, বিচারিক যেটা আছে প্রসিডিওর এগুলো সমান তালে চলবে। গেল 18 ফেব্রুয়ারি বহিরাগতদের সাথে সংঘর্ষ হয় কুয়েট শিক্ষার্থীদের। এ ঘটনায় ভিসি অপসারণের পর উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ডক্টর হজরত আলীকে। বিভিন্ন পক্ষের আপত্তির মুখে 18 দিনের মাথায় তিনি পদত্যাগ করেন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ডাকাত আতঙ্কে ভোলার মনপুরা জেলেরা। গত 1 সপ্তাহে অন্তত 10টি ট্রলারের হামলা, লুটপাট ও অপহরণের ঘটনা ঘটেছে। আবার টাকা নিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে টোকেন। এতে অনেকে রাতে মাছ শিকারে নামতে ভয় পাচ্ছেন। কমে গেছে ইলিশের যোগান। নিরাপত্তা বাড়ানোর দাবি জেলেদের। বৈরী আবহাওয়ায় উত্তাল নদী ও সাগরের মোহনা, এর মাঝেই প্রতিনিয়ত জীবনযুদ্ধ, টিকে থাকার লড়াই মনপুরার জেলেদের। ডাকাতের উৎপাত বাড়িয়েছে আরও আতঙ্ক। জেলেরা জানালেন, ইলিশের এখন ভরা মৌসুম, কিছুদিন ধরে ধরাও পড়ছে বেশি। তার সাথে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য। গত 1 সপ্তাহে অন্তত 10টি ট্রলারে ডাকাতি ও কয়েকজন জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। পরে মোটা টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন তারা। অর্থ দেখাইছে, বগিদাও দেখাইছে, আর একটা ছোট অর্থ ছিল ওটা দেখাইছে। দেখার পর আমরা এনগাত উঠছি, একজন আমি শুধু। ওটার পর আমার গুদামের ভিতরে নামাইছে, আমরা কিছু দেখিনি রাতের বেলা। জালটান অবস্থা আমার নৌকাত মাছ ছিল 3 কিলোস্টার। মাছগুলো লয়ে গেছে আমার নৌকাত, খালি মেশিনটা আর নৌকাটা থুয়া আর সব কিছু উঠে ওরা নিয়ে গেছে। মারধর করে তারপরে টাকা চাইছে অনেক, কমাইতে হাতে পা ধরিয়া তারপর টাকা অল্প 30,000 টাকা দিছি। জেলেদের দাবি, মাছ শিকারে গেলেই টাকা নিয়ে টোকেন ধরিয়ে দিচ্ছে ডাকাতরা। অন্যথায় চালানো হয় হামলা, লুট করা হয় মাছ, জালসহ ট্রলার। অপহরণ তো আছেই। আমরা নদীতে ডাকাতের বয়ে যাইতে পারছি না, আতঙ্কিত আছি। আমাকে ধরে নিয়ে যা মারধর করে। 1 লাখ টাকা দিতে হইব, তারপরে ছাড়ুম। এই জন্য আমাকে বাকি যুগি থাকে না, নৌকা গাড়ে থাকে। টোকন ধরেন একজনে করে এভাবে, এখান থেকে নাম্বারে ফাটাই দিয়ে করে। টোকন থাকলে আর ধরে না থাকলে ধরে। নৌপুলিশ, কোস্টগার্ড অগরে দিলে আমরা নদীতে ভালো করে ব্যবসা বাণিজ্য করতে পারবো। ডাকাত আতঙ্কে রাতে মাছ শিকার বন্ধ রেখেছেন অনেকে। দিনেও নদী সাগরে নামতে ভয় পাচ্ছেন জেলেরা। এতে কমেছে ইলিশের যোগান। লোকসানের মুখে আড়তদাররা। গত 2 মাস পর্যন্ত নদীতে কোনো মাছ হয়নি, এখন একটু সিজন আসছে, মাছ দেখা দিচ্ছে, এখন ডাকাতের উৎপাত বেড়ে গেছে। ওদের ডাকাতের স্টাইলটা হচ্ছে ওরা এখন নৌকায় নেয় না, ওরা প্রত্যেক নৌকা থেকে একজন করে মাঝি নিয়ে যায়।
আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, ডাকাতির ঘটনায় অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডাকাতির কোনো ঘটনা সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি, কেউ কোনো অভিযোগ করেনি যে কোনো জেলেদের ট্রলার ডাকাতি হয়ে গেছে। হাতিয়া সহ ভোলার বিভিন্ন স্থান হতে 45টি আগ্নেয়াস্ত্র, 53 রাউন্ড তাজা কার্তুজ, 190টি দেশীয় অস্ত্র, 56টি হাত বোমা সহ 88 জন ডাকাতকে আটক করা হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। কোটা আন্দোলন থেকে এক দফা পুরোটা সময়ই উত্তাল ছিল কুমিল্লা। রাজপথে একদিকে যেমন ছিল ছাত্র জনতা, তেমনি তাদের দমাতে অস্ত্র হাতে বেশ মারমুখী ভূমিকায় ছিল পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শত নির্যাতন, নিপীড়ন, গুলির মুখেও অটল ছিল আন্দোলনরতরা। তবে অভ্যুত্থানের 1 বছর পর সেসব জুলাই যোদ্ধারাই বলছেন যে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গুলির সামনে বুক পেতেছিলেন তা এখনো পূরণ হয়নি। 11 জুলাই 2024 কোটা আন্দোলনের ঢেউ ততদিনে আলোড়ন তুলেছে গোটা দেশে। কুমিল্লায় সেদিন কোটবাড়ি আনসার ক্যাম্পের সামনে পুলিশি হামলার শিকার হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবুও চালিয়ে যায় আন্দোলন। 18 জুলাই ছাত্রছাত্রীদের দমাতে গুলি বর্ষণ করে পুলিশ। আন্দোলনকারীরাও ইটপাটকেল ছুড়ে রুখে দাঁড়ান। টানা 6 ঘন্টা সংঘর্ষের সেদিনের দৃশ্য এখনো ছাত্রদের স্মৃতিতে অমলিন। সেদিন এমন এক বিভৎস ঘটনা হয়েছিল, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে পর্যন্ত আমরা আহতদের নিয়ে সামলাইতে পারতেছিলাম না, যার কারণে বিশ্ববিদ্যালয় বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের বাস দিয়েছিল। এবং আপনারা জানবেন হয়তো শহরে যখন আমাদের সে বাস পৌঁছায়, শহরে অবস্থানরত ছাত্রলীগ আমাদের সে বাসও ভেঙে দেয়, অ্যাম্বুলেন্সও ভেঙে দেয়। 3 আগস্ট নগরীর পুলিশ লাইন্স এলাকায় আবারও আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্যাতন করা হয় নারী শিক্ষার্থীদের। সংবাদ সংগ্রহে গেলে লাঞ্ছিত করা হয় যমুনা টিভির রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টকে। পরদিন সদরের আলেকারচর আবারও অস্ত্রসহ সর্বশক্তি নিয়ে ছাত্র জনতার উপর চড়াও হয় আওয়ামী লীগ। 2 দিনে 3 উপজেলায় শহীদ হন 3 জন। আমাদের মিছিলটা ছিল প্রায় 700-800 স্টুডেন্টের মতো। যখন পুরোপুরি সবাই ওদিকে চলে গেছে, মিছিলটা প্রায় শেষের দিকে, তখন যাই ওরা আমাদেরকে পিছন থেকে হামলা করে। ছেলেদেরকে যেভাবে মারতে পারে মেয়েদেরকে কিন্তু মারতে পারে না, কিন্তু এই আন্দোলনে আমরা দেখছি জুলাইয়ে ওরা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে না, মেয়েদেরকে প্রচন্ড অত্যাচার করছে। অভ্যুত্থানের 1 বছর পেরিয়েছে। জুলাই যোদ্ধারা বলছেন নতুন দেশ গঠনের যে স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখেছিলেন তা আলোর মুখ দেখেনি। আমরা জাতিগতভাবে একটু লোভিত, তো লোভকে সামলাইতে পারি না। এটা আমি বলেন, আপনি বলেন, সবাই। হয়তো কেউ বিক্রি হয় 10 টাকার কাছে, কেউ বিক্রি হয় 10 লাখ টাকার কাছে, ওই রকম আর কি। তো এটার কারণেই অনেকে দেখা গেছে ফ্রন্ট থেকে পিছনের দিকে চলে গেছে। আন্দোলনটার সফলতার পরে এখান থেকে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের একটা বিষয় চলে আসলো। যখন দেখা গেলো যে রাজনৈতিকভাবে কারোর সাথে কারো মত মিলতেছে না, তখন আমার সাথে মনে করেন আরেকজনের মত মিলতেছে না, আমাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। যারা সত্যিকার অর্থে আন্দোলনটা মন থেকে দেশের জন্য করছে, তো ওরা টোটাল কোনো রাজনৈতিক ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের ছিল না। তো স্বাভাবিকই 5 তারিখের পরে সবাই ক্রেডিট নিয়ে সবাই ব্যস্ত। এখন ওরা তো কারো ভাগের মধ্যে পড়ে নাই, না পড়াতে যারা যাদের দলের তারা তাদেরকে প্রমোট করাচ্ছিল। এখন ওরা তো কোনো দলের মধ্যে পড়ে না, ওদেরকে কেউ প্রমোট করতেছিল না। ছাত্র জনতার রক্তে অর্জিত 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রেখে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে, এমনটাই প্রত্যাশা জুলাই যোদ্ধা সহ সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ভোলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও তথ্য অফিস। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা জুলাই আগস্ট গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের প্রত্যাশা, অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের পাশে সব সময় থাকবে অন্তর্বর্তী সরকার। পরে জুলাই আন্দোলনের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চট্টগ্রামে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে গুলি করে পালালো দুর্বৃত্তরা। শুক্রবার রাতে নগরীর মোহরা এলাকায় হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার সামনে দাঁড়িয়েছিলেন ইউনুস। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাত 2 জন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা
ইউনুসকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বিএনপির স্থানীয় রাজনীতির সাথে জড়িত ভুক্তভোগী এই ব্যবসায়ী। পুলিশের ধারণা পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা চেষ্টা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রতিযোগী অনেক দেশের তুলনায় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক তুলনামূলক কম হওয়ায় রফতানিতে নতুন সম্ভাবনা দেখছেন চট্টগ্রামের রফতানিকারকরা। এরই মধ্যে চীন ও ভারতের ক্রয়াদেশ পেয়েছে সেখানকার কারখানাগুলো। তবে খরচবিহীন এসব ক্রয়াদেশে সরকারি নীতিমালা সহজীকরণ ও পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি, তৈরি হবে নতুন কর্মসংস্থান, বলছেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে দুই প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও বাংলাদেশের শুল্ক সমান। বাংলাদেশের চেয়ে এ হার চীনে 20 ও ভারতের 5% বেশি। ফলে আপাতত বিশ্ব রপ্তানিতে ভালো অবস্থানে বাংলাদেশ। ভিয়েতনাম, চীন ও ভারতের অনেক ক্রেতা প্রতিষ্ঠান ইতোমধ্যে চট্টগ্রামে ক্রয়াদেশ দেয়া শুরু করেছে। এতে নতুন সম্ভাবনা দেখছেন রপ্তানিকারকরা। ট্রাম্পের টেরিফ যখন প্রথম ঘোষণা করলো তখন থেকে কিন্তু প্রচুর চাইনিজ বায়ার আমাদের কাছে আসছে যে তারা অর্ডার করতে চায়। আমি নিজেও আমার ফ্যাক্টরিতে কিছু চাইনিজ অর্ডার করছি, কিন্তু এখানে চাইনিজদের যে আমরা যে প্রক্রিয়া কাজটা করি সেটা হলো যে এফওসি, তারা ফ্রি অফ কস্ট আমাদেরকে ফ্যাব্রিকটা পাঠায়, এক্সোসিসটা পাঠায়, আমরা সিলিয়ে তাদেরকে এক্সপোর্ট করি। এফওসিটাকে যদি সম্পূর্ণরূপে যদি ওরা আমাদেরকে ফ্রি করে দেয় এনবিআর থেকে বন্ডে, তাহলে কিন্তু আমাদের ব্যবসাটা খুবই ভালো হবে এবং আশা করি আমরা যে $100 বিলিয়ন এক্সপোর্টের টার্গেট নিচ্ছি সেটা খুবই সহজভাবে আমরা এগোতে পারবো। এই সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত ক্রয়াদেশের পাশাপাশি নতুন নতুন ক্রয়াদেশ পাওয়া গেলে বাড়বে বৈদেশিক মুদ্রা অর্জন, নতুন শ্রমিক নিয়োগ হলে বাড়বে কর্মসংস্থান। নতুন কিছু কাজ আনতে পারি, আমাদের দেশের এক্সপোর্ট ভলিউমটা বাড়বে, আমরা অর্থনীতিতে আমরা আরও ডলার ইনকাম আমাদের বেড়ে যাবে। এবং ওনারা কিছু হাই ক্যাটাগরি কাজ করে যেগুলোর এফওবি ভ্যালু অনেক বেশি। ইন্ডিয়া এবং আপনার চায়নার যে অর্ডারগুলো আসবে এগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে সরকার আরেকটা চ্যালেঞ্জ হবে শ্রমিক সৃষ্টি করার। খরচবিহীন এসব ক্রয়াদেশে রয়েছে সরকারি নীতিমালার নানা প্রতিবন্ধকতা। ভোগান্তি কমিয়ে এনে এসব ক্ষেত্রে সহজীকরণ হলে লাভবান হবে পোশাক খাত ও দেশের অর্থনীতি, বলছেন ব্যবসায়ীরা। অর্ডারগুলো নিলে ওইগুলোকে আবার আমরা যখন ম্যানুফ্যাকচার করে এক্সপোর্ট করি ওগুলোর যে তদারকি যে ব্যবস্থাটা করা হয়েছে এটা কিন্তু অনেক জটিল। এটাকে তদারকি ওইভাবে না করে আমরা এক্সপোর্টে তদারকি করতে পারি যেভাবে আগের মতো। নতুন নতুন টেকনোলজি ইনভেস্টমেন্টে কিছু সহযোগিতা সরকার থেকে দরকার, কম ইন্টারেস্ট রেট বলেন বা লং ফাইন্যান্সিং বলেন, তাহলে আমরা এইসব ইনভেস্টমেন্ট যদি করতে পারি টেকনোলজিতে, আমরা অনেক নতুন টাইপের প্রোডাক্টে কাজ করার একটা সুযোগ পাবো। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মোট গার্মেন্টস পণ্যের প্রায় অর্ধেক যায় চট্টগ্রাম থেকে। এখানকার অন্তত 250 কারখানা সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।